সত্যজিৎ রায় রচিত স্বর্ণপূর্ণী গল্পের চতুর্থ পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। তৃতীয় পাঠে আমরা পড়েছিলাম কলকাতায় গিয়ে 7 দিনের মধ্যে যাবার সব ব্যবস্থা হয়ে গেল এই পর্যন্ত। এরপর থেকে আজকের পাঠে আমরা আলোচনা করব। আমরা দেখেছি প্রফেসর শঙ্কু এবং সন্ডার্স অর্থাৎ সন্ডার্সের প্রস্তাবে সাড়া দিয়ে প্রফেসর শঙ্কু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলেন বা করবেন, এবং সেই তার আগ অবধি অর্থাৎ কলকাতায় গিয়ে 7 দিনের মধ্যে যাবার সব ব্যবস্থা হয়ে গেল এ পর্যন্ত করেছিলাম। তারপর থেকে করছি আজকে। 25শে অক্টোবর 1937 আমরা বোম্বাই থেকে P&O কোম্পানির জাহাজ SS এথিনাতে ইংল্যান্ড রওনা দিলাম। P&O কোম্পানি হলো একটি পুরনো জাহাজ কোম্পানি, আর জাহাজ SS এথিনা হচ্ছে P&O কোম্পানির একটি জাহাজ। আমরা ইংল্যান্ডে রওনা দিলাম, তারা অর্থাৎ প্রফেসর শঙ্কু এবং সন্ডার্স ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিল। 16ই নভেম্বর পোর্টসমাউথ বন্দরে জাহাজ থেকে নেমে ট্রেনে এলাম লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনে। সেখান থেকে টিউব অর্থাৎ পাতাল রেলে চড়ে গেলাম হ্যামস্টেডে। এই হ্যামস্টেডেই ইউলবি রোডে সন্ডার্সের বাড়ি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 16ই নভেম্বর পোর্টসমাউথ বন্দরে তারা পৌঁছল, এবং এটা হচ্ছে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের দ্বিতীয় বৃহত্তম শহর। এই শহরের নামেই এই বন্দর। সন্ডার্সের চিঠিতে আগেই জেনেছিলাম তার বাড়িতে স্ত্রী ছাড়া থাকেন তার মা ও বাবা। বাবা জনাথন সন্ডার্স লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। আমাদের দেখে সকলেরই মুখে হাসি ফুটে উঠল। সন্ডার্সের মা আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি জেরিকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করেছ, এ ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। দোতলা বাড়ি, তার একতলাতেই গেস্ট রুমে আমার জায়গা হলো। আমরা পৌঁছেছিলাম সন্ধে 6টায়। 8:30টায় ডিনার, এরা দেখলাম বলে সাপার। টেবিলে সন্ডার্স তার প্ল্যান বলল। 8:30টায় ডিনার টেবিলে সন্ডার্স তার প্ল্যান বলল। সন্ডার্সের মা তাকে বুকে জড়িয়ে ধরল, প্রফেসর শঙ্কুকে, এবং বলল যে জেরিকে মৃত্যুর কবল থেকে উদ্ধার করেছে। আমরা দেখেছি এর আগে গল্পে যে সন্ডার্সের ক্যান্সার হয়েছিল এবং তার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। 2 মাস সময় দিয়েছিল ডাক্তার, কিন্তু সেখানে এই প্রফেসর শঙ্কুর ওষুধ খেয়ে সে বেঁচে গেছে। সেই জন্যই সন্ডার্সের মা তাকে বুকে জড়িয়ে ধরে একথা বলল যে এ ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। 8:30টায় ডিনার টেবিলে সন্ডার্স তার প্ল্যান বলল। কি প্ল্যান অর্থাৎ কি প্রোগ্রাম করেছে, কি তার পরিকল্পনা, সেটা বলল। কাল সকালে তোমরা বড়ির কেমিক্যাল অ্যানালিসিসের বন্দোবস্ত করব। তাহলে কাল সকালে তোমার বড়ির কেমিক্যাল অ্যানালিসিসের বন্দোবস্ত করব। কাল সকালবেলা অর্থাৎ তোমার বলতে প্রফেসর শঙ্কুর যে বড়ি মানে হচ্ছে এই যে মিরাকিউরাল বড়ি, সেই বড়ির কেমিক্যাল অ্যানালিসিসের ব্যবস্থা করবে একথা বলছে। তারপর তোমার বক্তৃতার জন্য জায়গা ঠিক করে খবরের কাগজে বিজ্ঞাপন দেব জনসাধারণকে জানানোর জন্য। তারপরে তার বক্তৃতার জন্য জায়গা ঠিক করবে কোথায় বক্তৃতা দেবে, এবং তার জন্য কাগজে বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে জানাবে। বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে জানাবে তার ব্যবস্থা করবে। অবশ্যই আমার কিছু চেনা ডাক্তার ও বৈজ্ঞানিকদের আমি আলাদা করে টেলিফোন করে খবরটা জানিয়ে দেব। বিজ্ঞপ্তিতে কি বলবে আমি জিজ্ঞাসা করলাম। নামে তো কেউই চিনবে না আমাকে। বিজ্ঞপ্তি অর্থাৎ বিজ্ঞাপন, বিজ্ঞাপনে কি বলবে? সন্ডার্সকে জানতে চাইছে প্রফেসর শঙ্কু। নামে তো কেউই আমাকে চিনবে না, অর্থাৎ তাকে ওখানে নামে কেউই চিনবে না। সন্ডার্স নির্দ্বিধায় বলবো সর্বরোগ নাশক যুগান্তকারী ড্রাগ মিরাকিউরালের আবিষ্কর্তা ভারতীয় বিজ্ঞানী প্রফেসর টি শঙ্কু তার আবিষ্কার সম্বন্ধে বক্তৃতা দেবেন। একদম খোলাখুলি, কোনো রাগঢাক গুড়গুড়ের নেই, কিছু ব্যাপার নেই, কোনো কিছু লুকিয়ে যাবার নেই। কিছু তাকে চেনে না সে পরিষ্কার বলে দেবে, নির্দ্বিধায় বলে দেবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। একদম নির্দ্বিধায় সে কি বলবে যে সর্বরোগ নাশক যুগান্তকারী ড্রাগ মিরাকিউরালের আবিষ্কর্তা ভারতীয় বিজ্ঞানী প্রফেসর টি শঙ্কু তার আবিষ্কার সম্বন্ধে বক্তৃতা দেবেন।
একথা সে পরিষ্কার বলে দেবে, এর জন্য কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। আমি বললাম, সর্বনাশ, আমি যে কোনোদিনই নিজেকে আবিষ্কারক বলে প্রচার করতে পারবো না, সে যে মিথ্যে বলা হবে। সন্ডার্স ধমকে সুরে বলল, আবিষ্কারক নয়? কেন বলছো শঙ্কু? যে গাছের উল্লেখ শুধু প্রাচীন সংস্কৃত ডাক্তারি শাস্ত্রে পাওয়া যায়, কাশীর এক সাধু ছাড়া যে গাছ কেউ কোনোদিন চোখে দেখেনি, সেই গাছের সন্ধানে ঘোড়ার পিঠে চড়ে 6,500 ফুট উঁচুতে পাহাড়ের গায়ে গভীর জঙ্গলে নিজের জীবন বিপন্ন করে কে গিয়েছিল? তাহলে নিজের জীবন বিপন্ন করে, অর্থাৎ সংকটময় যে অবস্থা, সেই অবস্থা থেকে কে গেছিল? তুমি না আর কেউ? তুমি এত বিদ্বান অর্থাৎ পণ্ডিত, এত বুদ্ধিমান, এটুকু বুঝতে পারছো না যে এই গাছ ডিসকভার করে ব্যাপকভাবে কাজে লাগানো একমাত্র তুমি ছাড়া আর কেউ করেনি? এরপর আমি কি বলবো? প্রফেসর সন্ডার্স বললেন, খাও শঙ্কু, খাও, মাথা হেট করে বসে থেকো না। জেরি যা বলছে তা 16 আনার সত্যি। নিজেকে যেটুকু প্রাপ্য সেটা আদায় করে নেওয়াটাই বিচক্ষণ ব্যক্তির কাজ। বিচক্ষণ মানে দূরদর্শী, সুবিবেচক, যে তাকে বলা হয় বিচক্ষণ। তাহলে নিজের যেটুকু প্রাপ্য অর্থাৎ নিজের যেটুকু পাওয়ার সেটা আদায় করে নেওয়াটা বিচক্ষণ ব্যক্তির কাজ। এ ব্যাপারে বিনয় প্রকাশ আমি মোটেই সমর্থন করি না, অর্থাৎ এ ব্যাপারে যে বিনয় প্রকাশ করছে সেটা মোটেই সমর্থনযোগ্য নয়। পরদিন সকালে সন্ডার্স বলল, তোমাকে আর আমার সঙ্গে টানবো না, তুমি বরং ডরথির সঙ্গে গিয়ে হ্যাম্পস্টেড হিতে হাওয়া খেয়ে এসো। হ্যাম্পস্টেড হিথটা কি? বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল এই ময়দান ইংল্যান্ডে অবস্থিত। এর নাম হ্যাম্পস্টেড হিথ। হ্যাম্পস্টেড হিতে হাওয়া খেয়ে এসো। আর এখান থেকে 10 মিনিটের হাঁটা পথে কবি কিটসের বাড়িটাও দেখে এসো। তাহলে এই হ্যাম্পস্টেড হিথকে হচ্ছে বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল এক ময়দান ইংল্যান্ডে অবস্থিত, সেটা দেখে আসতে বলছে। এবং তার সঙ্গে কি বলছেন? তার সঙ্গে বলছেন যে আর 10 মিনিটের হাঁটা পথে কবি কিটসের বাড়িটা দেখে এসো। তাহলে ওই বিখ্যাত একজন কবি কিটসের বাড়ি 10 মিনিটের রাস্তার মধ্যেই পড়বে, সেটাও দেখে আসার জন্য বলল। হ্যাম্পস্টেড হিথের কথা আগেই শুনেছিলাম। এটা একটা বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান, তার উপর দিয়ে হেঁটে চলেছি ডরথি আর আমি। নভেম্বর মাস, তাই ঠান্ডা বেশ জবরদস্ত, বেশ ভালো ঠান্ডা পড়েছে এখানে। নভেম্বর মাস ইংল্যান্ডের মতন জায়গায় বেশ ঠান্ডা। ডরথি যে অতি বুদ্ধিমতী মেয়ে সেটা ওর সঙ্গে 5 মিনিট কথা বলেই বুঝেছি। সেও কেমব্রিজের ছাত্রী, অর্থনীতিতে গ্র্যাজুয়েট। কেমব্রিজেই জেরেমির সঙ্গে ওর আলাপ হয়। জেরেমি হচ্ছে সন্ডার্সের সাথে আলাপ হয়। কার? এই সন্ডার্সের স্ত্রী, তার সঙ্গেই আলাপ হয় এবং অত্যন্ত বুদ্ধিমতী একথা বলছে। ডরথির কথা শুনে এটা বুঝলাম যে ভারতবর্ষে বসে শুধু খবরের কাগজ পড়ে ইউরোপে কি ঘটছে না ঘটছে সে সম্বন্ধে স্পষ্ট ধারণা করা যায় না। তাহলে ভারতবর্ষে কি ঘটছে, মানে বসে ইউরোপে কি ঘটছে না ঘটছে সেটা শুধু কাগজে পড়ে জানা যায় না। একথা ডরথি বলছে যে ভারতবর্ষে বসে এত দূর থেকে কাগজে পড়ে সব জানা যায় না। গত কয়েক বছরে জার্মানিতে হিটলারের অভ্যুত্থান ও নাৎসি পার্টির সংগঠনের কথা অবশ্যই জানতাম, কিন্তু সেটা যে কি ভয়ঙ্কর চেহারা নিয়েছে এবং হিটলারের আত্মম্ভরিতা ও তার শাসনতন্ত্রের যথেচ্ছাচারিতা যে কোন স্তরে পৌঁছেছে সেটা দেশে বসে ধারণা করতে পারি না। তাহলে কি হচ্ছে এখানে? আমরা দেখতে পাচ্ছি হিটলারের অভ্যুত্থান। হিটলারের অভ্যুত্থান মানে জার্মানিতে হিটলারের অভ্যুত্থান মানে জার্মানির একনায়ক শাসনতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন হিটলার। তিনি গোটা বিশ্বে জার্মানির আধিপত্য কায়েম করতে চেয়েছিলেন। তার নাৎসি বাহিনী ইহুদিদের ওপর ব্যাপক আক্রমণ চালিয়েছে। তার নাৎসি বাহিনী, নাৎসি পার্টি ইহুদিদের ওপর ব্যাপক কি চালিয়েছে? ব্যাপক আক্রমণ, অত্যাচার চালিয়েছে। বলছি হিটলারের আত্মম্ভরিতা মানে স্বার্থপরতা, দাম্ভিকতা, হ্যাঁ, এবং যথেচ্ছাচারিতা অর্থাৎ যা ইচ্ছা তাই করার আচরণ, অর্থাৎ যথেচ্ছাচারিতা, সেই যথেচ্ছাচারিতা। তাহলে যা ইচ্ছে করার যে মানে মানসিকতা যে কোন স্তরে পৌঁছেছে সেটা দেশে বসে ধারণা করতে পারিনি। ডরথি বলেন, ইংরেজিতে পাওয়ার ম্যাড বলে একটা কথা আছে, জানো তো? পাওয়ার ম্যাড
মানে ক্ষমতার জন্য উন্মাদ যাকে বলা হয়। জার্মানির হিটলার শুধু নিজের ক্ষমতা বা সাম্রাজ্য বিস্তার ছাড়া আর কিছুই বুঝতেন না, সেই জন্য বলছে পাওয়ার ম্যাড। পাওয়ার ম্যাড মানে হচ্ছে ক্ষমতার জন্য উন্মাদ। হিটলার সেই অর্থে উন্মাদ। সমস্ত ইউরোপকে গ্রাস করে সে একটা বিশাল জার্মান রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে। তাতে ইন্ধন যোগাচ্ছে ওর সাঙ্গপাঙ্গরা, গোয়ারিং, গোয়েবলস, হিমলার, রিবেন্ট্রপ এরা। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, অর্থাৎ এই সমস্ত লোকেদের কথা বলছে, ইন্ধন যোগাচ্ছে অর্থাৎ প্ররোচনা দিচ্ছে, সমর্থন করছে। এই গোয়ারিং, গোয়েবলস, হিমলার, রিবেন্ট্রপ অর্থাৎ জার্মানির একনায়ক শাসনতন্ত্রের প্রতিষ্ঠাতা হিটলারের সামরিক বাহিনীর অন্যতম সদস্য এরা। তাহলে এরা বলছে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরা সব মানে সমান তালে হিটলারের সঙ্গে পাল্লা দিয়ে যেন চলছে। আমি গম্ভীর হয়ে গেছি দেখে ডর্থি বলেন, দেখো তো আমার কি আক্কেল। গম্ভীর হয়ে গেছে, এগুলো শুনতে শুনতে কে গম্ভীর হয়ে গেছে? প্রফেসর শঙ্কু গম্ভীর হয়ে গেছে। দেখো তো আমার কি আক্কেল। তাই বলছেন কে? ডর্থি। তুমি এই প্রথমবার লন্ডনে এলে আর আমি তোমাকে যত সব অলক্ষণে কথা বলে ভাবিয়ে তুলছি। ভেরি সরি শঙ্কু, চলো কিটসের বাড়ি দেখলে তোমার মন খুশি হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে চলো কিটসের বাড়ি দেখব। কিটসের মতন একজন বিখ্যাত কবির বাড়ি দেখলে পরে মনটা ভালো লাগবে। ডর্থি ভুল বলেনি। আমি ভাবতে পারি না যে আমাদের দেশের অতীতের কোনো কৃতকর্মার স্মৃতি এত যত্ন নিয়ে জিয়ে রাখা যা হচ্ছে। কৃতকর্মা স্মৃতি মানে বিশেষ কোনো ক্ষেত্রে অবদান রেখে, কৃতিত্ব রেখে গেছে এমন কোনো মানুষ বা ব্যক্তির স্মৃতি। হ্যাঁ, সেই কৃতকর্মার স্মৃতি এত যত্ন নিয়ে জিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, এত যত্ন নিয়ে সেটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। ডর্থি বলল, এ শুধু ব্রিটেনের বিশেষত্ব নয়, ইউরোপের যেখানেই যাও সেখানেই এ জিনিস দেখতে পাবে। সন্ডার্স ফিরল সন্ধ্যা 6:30। প্রথমেই বলল, তোমার বক্তৃতার ব্যবস্থা হয়ে গেছে পরশু সন্ধ্যে 7টার সময় ক্যাক্সটন হলে। তাই বলছে তোমার বক্তৃতার ব্যবস্থা হয়ে গেছে পরশু সন্ধ্যে 7টায় ক্যাক্সটন হলে। টাইমস আর ম্যানচেস্টার গার্ডিয়ানে কাল বিজ্ঞপ্তি বেরোবে। তাহলে এই টাইমস আর ম্যানচেস্টার গার্ডিয়ান এই দুটো পত্রিকায় কাল বিজ্ঞপ্তি বেরোবে। ফোন করে যাদের খবর দিয়েছি তার মধ্যে যিনি আমার ক্যান্সারের চিকিৎসা করেছিলেন ডাক্তার ক্যানিংহ্যাম, তিনিও আছেন। সকলেই উন্মুখ হয়ে আছেন তোমার বক্তৃতা শোনার জন্য। তাহলে সন্ধ্যা 7টায় পরশু আমরা দেখতে পাচ্ছি ক্যাক্সটন হলে, ইংল্যান্ডের একটা সভাঘর, যেখানে শঙ্কু বক্তৃতা দেবে তার ব্যবস্থা করা হয়েছিল। এবং টাইমস আর ম্যানচেস্টার গার্ডিয়ান অর্থাৎ ইংল্যান্ডের দুটো বিখ্যাত পত্রিকা বা সংবাদপত্র, সেখানে তার এই বিষয়টার বিজ্ঞপ্তি বেরোবে। এবং বিজ্ঞপ্তি মানে বিজ্ঞাপন বেরোবে। এই যে কালকে যে বক্তৃতার ব্যবস্থা করা আছে পরশুদিন, তার বিজ্ঞপ্তি বেরোবে। এবং সেখানে ডাক্তার ক্যানিংহামও থাকছেন, যে ডাক্তার চিকিৎসা করেছিল সন্ডার্সের, সেও থাকছে। বলছে বক্তৃতা শোনার জন্য সকলে উন্মুখ হয়ে রয়েছে, উৎসুক হয়ে রয়েছে, ব্যগ্র হয়ে রয়েছে কি বলবে সে জানার জন্য। কিন্তু আমার বড়ির অ্যানালিসিসের কি খবর? অর্থাৎ বড়ির যে অ্যানালিসিস করতে দেওয়া হয়েছিল সেই অ্যানালিসিসের কি খবর? অর্থাৎ সেটাকে যে কি আছে না আছে সেই বড়িটার মধ্যে সেটা জানবার জন্য যে অ্যানালিসিস অর্থাৎ বিশ্লেষণ, কেমিক্যাল অ্যানালিসিস অর্থাৎ রাসায়নিক যে বিশ্লেষণ করতে দেওয়া হয়েছিল তার কি খবর? সন্ডার্স পকেট থেকে একটা খাম বার করে আমাকে দিল। খাম থেকে যেটা বেরোলো সেটাই হলো অ্যানালিসিসের রিপোর্ট অর্থাৎ বিশ্লেষণের রিপোর্ট। আমি তাতে কিছুক্ষণ চোখ বুলিয়ে বললাম, এ তো দেখছি সব রকম ভিটামিনই রয়েছে, তাছাড়া পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, আয়োডিন। দেখে অনেকটা মনে হয় যেন রসুনের উপাদানের তালিকা দেখছি। সন্ডার্স বলল, অ্যালিল সালফাইড রয়েছে বলেই এত রকম রোগের জীবাণু এর কাছে পরাস্ত হয়। তাহলে অ্যালিল সালফাইড আছে বলেই সব রকম রোগের জীবাণুর কাছে এটা যেন পরাস্ত হচ্ছে। কিন্তু রিপোর্টের শেষে যে কথাটা বলা হয়েছে সেটা অত্যন্ত অর্থপূর্ণ। বলছে একটি উপাদান রয়েছে এই বড়িতে রসায়নে যার কোনো পরিচিতি নেই। এর মধ্যে একটা উপাদান রয়েছে যেটা রসায়নে যার কোনো পরিচিতি নেই। তাহলে সেই উপাদানটাই কিন্তু এটা একটা সমস্যার কারণ বলতে পারে। এক্স্যাক্টলি বলল সন্ডার্স। এবং সেই কারণেই ল্যাবরেটরিতে কৃত্রিম উপায় এই ওষুধ তৈরি করা যাবে না।
তাহলে ল্যাবরেটরিতে এইটা কৃত্রিম উপায়ে এই ওষুধটা তৈরি করা যাবে না। কেন? তার কারণ একটি উপাদান রয়েছে এই বড়িতে রসায়নে যার কোনো পরিচিতি নেই, সেই জন্য এটা কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করা যাবে না। অর্থাৎ পৃথিবীতে একমাত্র তুমি এই ওষুধের সোল প্রোপাইটার। তাহলে একমাত্র তুমি পৃথিবীতে এই ওষুধের সোল প্রোপাইটার। অর্থাৎ প্রফেসর শঙ্কু আবিষ্কৃত মিরাকিউরাল বড়ির মধ্যে এমন একটা উপাদান ছিল যা রাসায়নিক বিশ্লেষণে ধরা পড়লেও তাকে শনাক্ত করা যাচ্ছে না। ফলে এই ওষুধ কারো পক্ষে কৃত্রিমভাবে তৈরি করা যাবে না বা সম্ভব নয়। এই একমাত্র কারণে প্রফেসর শঙ্কু মিরাকিউরালের একমাত্র সত্ত্বাধিকারী। অর্থাৎ মিরাকিউরাল যেটা তিনি বানিয়েছেন, প্রোপাইটার মানে একমাত্র সত্ত্বাধিকারী, সোল প্রোপাইটার। সোল মানে হচ্ছে একমাত্র সত্ত্বাধিকারী। তোমার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। তাহলে তোমার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না। কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাব দেখা দিল। মিরাকিউরাল আমার একার সম্পত্তি, এটা ভাবতে খারাপ লাগছে না, কিন্তু এও তো ঠিক যে যেহেতু ওষুধটা বাজারে ছাড়া যাবে না, পৃথিবীর কোটি কোটি মুমূর্ষু ব্যক্তি এর রোগনাশক ক্ষমতা থেকে বঞ্চিত হবে। তাহলে দুটো কারণে খারাপ লাগছে। একটা হচ্ছে যে পৃথিবীর যে মুমূর্ষু রোগীরা, মরণাপন্ন অবস্থা যাদের, তারা কিন্তু এই রোগনাশক ক্ষমতা থেকে বঞ্চিত হবে। তাহলে এই যে মিরাকিউরাল আমার একার সম্পত্তি, এটা ভাবতে খারাপ লাগছে না, কিন্তু এটা ভেবে খারাপ লাগছে যে ওষুধটা বাজারে ছাড়া যাবে না এবং পৃথিবীর যে কোটি কোটি মরণাপন্ন অবস্থা যে সমস্ত রোগীরা রয়েছে, তারা এই রোগনাশক ক্ষমতা থেকে বঞ্চিত হবে। এর পরের দিন সন্ডার্সের সঙ্গে বেরিয়ে লন্ডনে অনেক কিছু দ্রষ্টব্য, ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, মাদাম তুসোর মিউজিয়াম দেখে সন্ধ্যায় মারমেড থিয়েটারে বার্নার্ড শয়ের পিগম্যালিয়ন নাটক দেখলাম। সব মিলিয়ে এটা বলতে পারি যে লন্ডন আমাকে হতাশ করেনি। সব মিলিয়ে লন্ডন হতাশ করেনি। পরের দিন সন্ডার্সের সাথে বেরিয়ে লন্ডনের বেশ কিছু দ্রষ্টব্য জায়গা অর্থাৎ দর্শনীয় জায়গা দেখলো। তার মধ্যে ছিল ব্রিটিশ মিউজিয়াম, যা ইংল্যান্ডের রাজধানী লন্ডনে অবস্থিত। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জাদুঘরগুলির মধ্যে অন্যতম হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম। ন্যাশনাল গ্যালারি, মাদাম তুসোর মিউজিয়াম। মাদাম তুসোর মিউজিয়াম হচ্ছে গিয়ে ইংল্যান্ডের রাজধানী লন্ডনের মিউজিয়াম। বিশ্বজোড়া জনপ্রিয়, বিখ্যাত মানুষদের মোমের মূর্তি আছে এখানে। যত পৃথিবী বিখ্যাত মানুষদের মোমের মূর্তি মাদাম তুসোর মিউজিয়ামে রয়েছে। দেখে সন্ধ্যায় মারমেড থিয়েটারে, সেই মারমেড থিয়েটার অর্থাৎ সেই ইংল্যান্ডের একটা বিখ্যাত থিয়েটার বা নাট্যশালা, সেইখানে বার্নার্ড শয়ের পিগম্যালিয়ন নাটক দেখলাম। অর্থাৎ বার্নার্ড শ ইংল্যান্ডের বিখ্যাত নাট্যকার, তার একটি বিখ্যাত নাটক পিগম্যালিয়ন, সেটা প্রফেসর শঙ্কু আর সন্ডার্স মিলে মারমেড থিয়েটারে দেখলেন। সব মিলিয়ে এটা বলতে পারি যে লন্ডন আমাকে হতাশ করেনি। অর্থাৎ লন্ডনে গেছিল এবং হতাশ করেনি, অর্থাৎ তার বেশ ভালোই কেটেছে, এটাই বলতে চাইছেন প্রফেসর শঙ্কু। আমাদের সত্যজিৎ রায় রচিত স্বর্ণপূর্ণী গল্পের চতুর্থ পাঠ এই পর্যন্তই।